যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বর্বরতা। হামাসের জ্যেষ্ঠ নেতা রাইদ সাদকে হত্যার দাবি। আলাদা হামলায় নিহত আরও 5 ফিলিস্তিনি। সুদানের আবে অঞ্চলে জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসী হামলা। বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষী নিহত, আহত 8। সিরিয়ায় আইএসের আক্রমণে 2 মার্কিন সেনার প্রাণহানি। কম্বোডিয়ার হামলায় আরও 4 থাই সেনা নিহত, আহত বেড়ে 270। সংঘাত বন্ধে আসিয়ানভুক্ত দেশগুলোর সমন্বিত বাহিনী মোতায়েনের প্রস্তাব মালয়েশিয়ার। ইউক্রেন যুদ্ধ বন্ধে ডনবাসে ফ্রি ইকোনমিক জোন তৈরির প্রস্তাব ট্রাম্পের। কিয়েভকে ভূখণ্ড ছাড়তে চাপ সৃষ্টির চেষ্টা মার্কিন প্রেসিডেন্টের, দাবি পশ্চিমা গণমাধ্যমের। এবং দক্ষিণ চীন সাগরে আবার উত্তেজনা। ফিলিপিন্সের নৌকায় জলকামান নিক্ষেপ চীনের, 3 জেলে আহত। বেইজিংকে আন্তর্জাতিক আচরণবিধি মেনে চলার আহ্বান ম্যানিলার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। শুরুতে দেশের খবর। শহীদ বুদ্ধিজীবী দিবসে বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে পুরো জাতি। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে। এই মুহূর্তে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছেন সহকর্মী ওয়ালুল সাকিব এবং রায়েরবাজার বদ্ধভূমি স্মৃতিসৌধে আছেন শাতিলা শারমিন এবং রাইদুল ইসলাম শুভ। সরাসরি প্রথমে যাচ্ছে সাকিবের কাছে। 1971 সালের আজকের এই দিনে 14 ডিসেম্বর যে কালো অধ্যায়ে আমাদের বলা চলে, যে মুক্তিযুদ্ধের একেবারে বিজয়ের দ্বার প্রান্তে এসে যে জাতির যে সূর্য সন্তান, মেধাবী সন্তান বুদ্ধিজীবীদেরকে কিন্তু হত্যা করে পাকিস্তানি পাক হানাদার বাহিনীরা, এই দেশের যে রাজাকার আল বদর আল শামস যারা ছিল তাদের সহায়তায়। তো সে কারণেই আসলে যে এই বিজয়ের দ্বার প্রান্তে এমন একটি যে দুর্ঘটনা, এমন একটি মর্মান্তিক ঘটনা যে আমরা কিন্তু পরবর্তীতে দেখেছি যে এই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং যে রায়েরবাজার বদ্ধভূমি সহ আরও বেশ কিছু জায়গায় কিন্তু এই যে বুদ্ধিজীবীদের যে মরদেহগুলো কিন্তু খুঁজে পাওয়া যায়। অনেকেই কিন্তু ভীষণ রকমভাবে নির্যাতন করা হয়েছে, গুলি করে হত্যা করা হয়েছে। এই নেক্কারজনক এই ঘটনা, এই ইতিহাস, সেই দিনটিকে স্মরণ করেই কিন্তু যে যারা নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই কিন্তু এই দিনটি পালন করা হয়ে থাকে। একটু জানিয়ে রাখি যে আজকে সকালে এই মিরপুরের যে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, এখানে কিন্তু আমরা দেখেছি যে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা তারা এখানে যে শ্রদ্ধা জানাতে আসেন শহীদ বুদ্ধিজীবীদের। তার ঠিক পর থেকে আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু একে একে এখানে আসতে থাকেন। এবং এই যে ঠিক এই সময়ে এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড ভিড় রয়েছে মানুষের এখানে। যেমনটি আমি বলছিলাম, সংগঠন রয়েছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে। এছাড়া আমি দেখতে পাচ্ছি অনেক পরিবারও কিন্তু এখানে আসছেন তাদের সন্তানদেরকে এই দিনটি আসলে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, এবং যেন কোনোভাবেই নতুন প্রজন্ম এই চেতনা, এই মুক্তিযুদ্ধের যে আমাদের ইতিহাস, এগুলো ভুলে না যায় এবং তারা যেন ঠিকঠাকভাবে এই ইতিহাসগুলো জানতে পারে। সেই তাগিদ থেকেই কিন্তু ব্যক্তি উদ্যোগে, পারিবারিকভাবে অনেকে বা স্বজন বন্ধু বান্ধবকে নিয়ে কিন্তু এই যে শ্রদ্ধা জানাতে আসেন বুদ্ধিজীবীদের, তাদের প্রতি যে সমবেদনা, শ্রদ্ধা, তাদেরকে কৃতজ্ঞতা ভরে স্মরণ করা, সেই কাজটি তারা করেন। আর যেমনটি আমি শুরুতে বলছিলাম যে আসলে এই যে বিজয়ের দ্বার প্রান্তে এর মাত্র 2 দিন পরেই কিন্তু আমরা দেখেছি যে বিজয়ের যে ব্যাপারটি হয়, পাকিস্তানি পাক হানাদার বাহিনী কিন্তু আত্মসমর্পণ করে এবং বাংলাদেশের যে বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের যে জন্ম হয়। কিন্তু তার আগেই কিন্তু একটি ষড়যন্ত্র ছিল। পাক হানাদার বাহিনী তারা চেয়েছিল যেন নতুন একটি দেশ জন্ম হলেও মেধাবী সন্তান বলতে যাতে কেউ সেখানে না থাকে এবং জাতিগতভাবে যেন বাংলাদেশিরা অনেকটা পিছিয়ে যায়, সেই কারণেই কিন্তু এই চক্রান্ত করা হয়েছিল। এবং দীর্ঘদিনের যে নীল নকশার বাস্তবায়নেই কিন্তু এই 14ই ডিসেম্বর, শুধু 14ই ডিসেম্বর যে আসলে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল তা কিন্তু নয়। আমরা জানি যে 25শে মার্চ থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কিন্তু এই অপারেশনের নামে, অপারেশন সার্চলাইট নাম দিয়ে, বিভিন্ন নাম দিয়ে তারা বিভিন্ন চক্রান্তগুলো কিন্তু বাস্তবায়ন করেছে। এবং বিভিন্ন পেশাজীবী যারা রয়েছেন, যে শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, এছাড়া হচ্ছে যে বিভিন্ন বিশেষায়িত পেশায় নিয়োজিত যারা রয়েছেন, তাদেরকে কিন্তু
তালিকা করে করে তাদেরকে বাছাই করে আমরা দেখেছি যে তাদেরকে হত্যা করা হয়েছে এবং পরবর্তী এই 14 ডিসেম্বর এবং এর পরবর্তী কয়েকদিন আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে হত্যাযজ্ঞের প্রমাণগুলো পাওয়া গেছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই মিরপুরের যে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে সবশেষ। এই মুহূর্তে আমরা চলে যাব রায়ের বাজার বধ্যভূমিতে, সেখানে আছেন আমাদের সহকর্মী রাইদুল শুভ। পিছনে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন লোকজনও এসে শ্রদ্ধা নিবেদন করছেন এবং ছোট ছোট শিশুরা তাদের অভিভাবকের হাত ধরেও কিন্তু এসেছেন জাতির যে সূর্য সন্তান তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। এই শ্রদ্ধা নিবেদনের অংশটি আসলে শুরু হয়েছে সকাল থেকে এবং এই সূর্যোদয়ের পরপরই যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আমরা জানি যে প্রধান উপদেষ্টা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এর আগে রাষ্ট্রপতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এই শ্রদ্ধা নিবেদনের পরে কিন্তু আসলে রাষ্ট্রীয় আচার শুরু হয়ে যাওয়ার পরে আসলে বিভিন্ন জায়গায় শ্রদ্ধা নিবেদনের অংশগুলো চলছে। আমরা এখানে যে আয়োজনটি দেখছি সেই আয়োজনটি কিছুটা ঢিলেঢালা হলেও আমরা কিছু সময় পরপর দেখছি আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক শিশু, কিশোর, তরুণরা এসে আসলে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এই বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি। এবং এখানের যে অংশগুলো সেই অংশগুলোতে আসলে রাজনৈতিক নেতৃবৃন্দকে আমরা অংশ নিতে দেখেছি। আমরা দেখেছি কমিউনিস্ট পার্টি নেতা রহিন হোসেন প্রিন্স এখানে এসেছেন এবং তিনি গণমাধ্যমে কথা বলেছেন। এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম, তিনি কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে এবং এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। এই যে কথা বলেছেন, এই কি ধরনের কথা বলেছেন এগুলো আমার সহকর্মী রাইদুল আসলে কভার করেছেন। আমি তার কাছে চলে যাই, জানতে চাই আসলে তারা কি ধরনের কথা বলেছেন, সংক্ষেপে যদি একটু দর্শকের জন্য জানান। আচ্ছা, আমি আপনার কথা ধরে একটু বলি। আপনি যার কথাটা আসলে শুরুতেই বলছিলেন যে প্রিন্স রহিন হোসেন প্রিন্স, তিনি আসলে যেমনটা বলছিলেন গতকালকে রাতে যে এখানকার অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল সেখানে কিন্তু এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে না পারায় কিন্তু তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। এর পাশাপাশি এই আজকে যে এত বড় একটা আয়োজন, আজকে যে দিবসটি রয়েছে বুদ্ধিজীবী দিবস, সেই বুদ্ধিজীবী দিবসে কিন্তু আজকে এমন একটা দিনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেই নিরাপত্তা ব্যবস্থা বা যেমনটা আয়োজন করা প্রয়োজন ছিল তেমনটাই আয়োজন করতে পারেনি বলে আসলে যে অভিযোগটি তিনি করছিলেন। এবং এই ঘটনায় এখন পর্যন্ত আটক না করা তো আপনি যেমনটা বললামই, তার পাশাপাশি পুরো ঘটনায় আসলে সরকার কি আসলে ব্যর্থ এইখানকার নিরাপত্তা ব্যবস্থা দিতে, নাকি আসলে স্বাধীনতার যে অপশক্তি আছে তাদের সঙ্গে সরকার কাজ করছে, এমন একটাও কিন্তু অভিযোগ আসলে তিনি করেছিলেন। এবং এর পাশাপাশি কিন্তু আপনি যেমনটা বলছিলেন যে ডাকসু যে নতুন ভিপি রয়েছেন সাদেক কায়েম, তিনিও কিন্তু বেশ কিছু কথা বলেছেন আজকের এই বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্প স্থাপন করার পরে। যেমনটা বলছেন যে দেশে যদি কাউকে রাজনীতি করতে হয় কোনো দলকে, সে দলকে দেশের হয়েই কিন্তু কাজ করতে হবে। এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে এই বিদেশি যে রাষ্ট্র আছে তাদের সহযোগিতা, তাদের শরণাপন্ন না থেকে দেশের সাথেই কাজ করতে হবে, দেশের হয়েই কাজ করতে হবে। আচ্ছা রাইদুল, সেটি হচ্ছে যে আসলে আরো রাজনৈতিক ব্যক্তিত্ব এখানে আসবেন শ্রদ্ধা নিবেদনের জন্য, তারা তাদের বক্তব্যগুলো দিবেন। নির্বাচন সামনে চলে এসেছে এবং সেই কারণেই আসলে রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের মাঠ সবকিছু মিলে এক ধরনের উত্তেজনা কাজ করছে। তার মধ্যে বুদ্ধিজীবী দিবসে এই সময় আসলে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের যে পর্ব, সেই পর্বটি চলমান রয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম মিরপুর ও রায়ের বাজারে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় নেতানিয়াহু বাহিনীর হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা রাইদ সাদ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। গাজা সিটিতে আলাদা হামলায় আরও অন্তত 5 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 25 জন। হামাস এই ঘটনাকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিযোগ করেছে।
নানা অজুহাতে গাজার বিভিন্ন এলাকায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শনিবার গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় কয়েকজন নিহত হন বলে জানায় গণমাধ্যম আল জাজিরা। স্থানীয় অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা সূত্রে বলা হয় আহত হয়েছেন 25 জনেরও বেশি। হামাসের দাবি, এই হামলা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। সংগঠনটি মধ্যস্থতাকারী ও নিরাপত্তা নিশ্চয়তা দেয়া দেশগুলোর দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানায়। একই দিন ইসরায়েলি সেনাবাহিনী জানায় গাজায় চালানো এক হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা রায়েদ সাদ নিহত হয়েছেন। নেতানিয়াহু সেনাদের দাবি, শিন বেত গোয়েন্দা সংস্থার সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে হামাস তাদের সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছিল। রায়েদ সাদ হামাসের অভিজ্ঞ নেতাদের একজন ছিলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হামলার নির্দেশ দেন। গাজায় এক বিস্ফোরণে ইসরায়েলি সেনারা আহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়। তবে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সুদানের আবিয়েতে জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 8 জন। পরিস্থিতি এখনও অস্থিতিশীল বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। হামলা ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুদানের মাটিতে সন্ত্রাসী হামলায় প্রাণ হারালেন বাংলাদেশি সেনারা। বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানায়, সুদানের আবিয়েতে জাতিসংঘের একটি ঘাঁটিতে সশস্ত্র হামলায় কয়েকজন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন। হামলায় আহত হন আরও অনেকে। আহতদের উদ্ধারের পর চিকিৎসা দেয়া হচ্ছে। এলাকায় সংঘর্ষ চলমান থাকায় পরিস্থিতি এখনও অনিরাপদ বলে জানানো হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পোস্টে বলা হয়েছে, আহত শান্তিরক্ষীদের চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে কাজ করছে কর্তৃপক্ষ। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী তথ্য জানানো হবে বলে উল্লেখ করা হয়। এদিকে হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেন, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দায়িত্ব পালনকালে নিহত শান্তিরক্ষীদের আত্মত্যাগ গর্বের হলেও তা অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। প্রধান উপদেষ্টা জানান, আহত শান্তিরক্ষীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘকে অনুরোধ জানানো হয়েছে। সরকার এই কঠিন সময়ে নিহতদের পরিবারের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি। একই সঙ্গে হামলাকে শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে শান্তিরক্ষীদের নিরাপত্তা জোরদারের আহ্বান জানান। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সিরিয়ায় অভিযানের সময় ISIS এর হামলায় 2 মার্কিন সেনা ও 1 বেসামরিক দোভাষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 মার্কিন সেনা। শনিবার সিরিয়ার মধ্যাঞ্চলে পালমিরা শহরের কাছে মার্কিন ও সিরীয় বাহিনীর যৌথ মিশনের সময় এই হামলার ঘটনা ঘটে। পেন্টাগনের মুখপাত্র জানান, সেনারা স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকের সময় IS-এর এক বন্দুকধারী আচমকা হামলা চালায়। ঘটনাস্থলে নিহত হন কয়েকজন সেনা। তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, হামলার ঘটনায় সিরীয় নিরাপত্তা বাহিনীর 2 সদস্য আহত হন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, যারা বিশ্বের যে কোনো জায়গায় মার্কিন নাগরিকদের লক্ষ্য করবে তাদের পরিণতি ভয়াবহ হবে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা। এবার রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিতে নিহত 2, গুরুতর আহত 8। জড়িতদের ধরতে পুলিশের চিরুনি অভিযান। কম্বোডিয়ার হামলায় এ পর্যন্ত 15 থাই সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 270 জন। দেশের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চলবে বলে জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। পাল্টাপাল্টি হামলার জেরে থাইল্যান্ডের সঙ্গে সীমানা বন্ধ করে দিয়েছে কম্বোডিয়া প্রশাসন। এর আগে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে অস্ত্রবিরতির ঘোষণা দিলেও তা মানেনি দেশ দুটি। যুদ্ধবন্ধে 2 দেশের সীমান্তে আসিয়ানভুক্ত দেশগুলোর সমন্বিত সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে মালয়েশিয়া।
ক্রমেই জটিল হচ্ছে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত পরিস্থিতি। ৮১৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত বরাবর ভারী অস্ত্র ব্যবহার করছেন দুই দেশের সেনারা। স্থানীয় সময় শনিবার থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, দুই দেশের সেনাদের মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন থাই সেনা নিহত হয়েছেন, আহত ২৫০রও বেশি। এ অবস্থায় যুদ্ধ থামাতে তৎপর হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও পার্শ্ববর্তী দেশগুলো। স্থানীয় সময় শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে তিনি জানান, যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। তবে ট্রাম্পের এই ঘোষণা অস্বীকার করেছে দেশ দুটি। শনিবার থাইল্যান্ডের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল বলেন, কম্বোডিয়ার সঙ্গে তাদের যুদ্ধ অব্যাহত রয়েছে। সীমান্ত ও জনগণের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চলবে। পাল্টাপাল্টি এই হামলার জেরে নিজেদের সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কম্বোডিয়া। এদিকে যুদ্ধ থামাতে নতুন প্রস্তাব হাজির করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। যুদ্ধবিরতির বিনিময়ে দুই দেশের সীমান্তে আসিয়ানের সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব দেন তিনি, যাদের নেতৃত্ব দেবে মালয়েশিয়া সেনাবাহিনী। তার এই প্রস্তাবে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত সম্মতি জানালেও সরাসরি প্রত্যাখ্যান করেছে থাইল্যান্ড। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ বন্ধের পরিকল্পনার অংশ হিসেবে দনবাসে ফ্রি ইকোনমিক জোন তৈরির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে জার্মান গণমাধ্যম বিল্ডের দাবি, রাশিয়ার কাছে ভূখণ্ড ছেড়ে দিতে ইউক্রেনের উপর চাপ সৃষ্টি করছেন তিনি। এদিকে রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সংঘাত বন্ধের আলোচনার মধ্যেও দু দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছেই। আলোচনার টেবিলে শান্তি প্রতিষ্ঠার কথা চললেও অব্যাহত রয়েছে পাল্টাপাল্টি হামলা। স্থানীয় সময় শনিবার রাশিয়ার সামরিক হামলায় ইউক্রেনের মাইকোলাভে বেশ কয়েকজন আহত হন, ধ্বংস হয় বাড়িঘর, বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে দক্ষিণাঞ্চলের ওডেসা ও মাইকোলাভ, খেরসন অঞ্চলের ইউক্রেন নিয়ন্ত্রিত অংশ। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়া একদিনে ৪৫০টিরও বেশি ড্রোন ও ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আর মস্কোর দাবি, গত সপ্তাহে তারা ৮টি শহর ও শহরতলি দখল করেছে, যার মধ্যে সেভার্স্ক উল্লেখযোগ্য। ইউক্রেনের সেনারা দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার গোলাবারুদ গুদাম ও সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে। এদিকে ইউক্রেন নিয়ন্ত্রিত দনবাসে ফ্রি ইকোনমিক জোন গঠনের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মালিকানা দাবি করে আসছে রাশিয়া। এ অবস্থায় শান্তি পরিকল্পনা অনুযায়ী সমঝোতা হিসেবে ইকোনমিক জোন তৈরির প্রস্তাব দেন তিনি, যদিও এ বিষয়ে বিস্তারিত জানাননি ট্রাম্প। জার্মান গণমাধ্যম বিল্ডের দাবি, ট্রাম্প ইউক্রেনের ওপর চাপ প্রয়োগ করছেন যাতে রাশিয়ার কাছে কিছু ভূখণ্ড ছেড়ে দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ইউক্রেনের দুর্বলতা ব্যবহার করে জেলেনস্কিকে চাপ দিতে পারেন। এদিকে অ্যাক্সিওস বলছে, মার্কিন প্রশাসন ইউক্রেনকে ন্যাটোর মতো এবং কংগ্রেস অনুমোদিত নিরাপত্তা নিশ্চয়তা দিতে প্রস্তুত, যদি তারা রাশিয়ার কাছে কিছু ভূখণ্ড ছাড়তে রাজি হয়। তবে ইউক্রেনের মধ্যেই কোনো ভূখণ্ড ছাড়তে অস্বীকৃতি জানিয়েছে এবং পরিবর্তে অস্ত্র বিরতির প্রস্তাব দিয়েছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনার পর আশা প্রকাশ করেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি পরিকল্পনার আলোচনাও শিগগিরই শুরু হতে পারে। এরদোয়ান আশ্বাস দেন, স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য তুরস্ক সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দক্ষিণ চীন সাগরে আবারও ফিলিপিন্সের নৌকায় জল কামান ছুড়েছে চীন। এতে অন্তত ৩ জেলে আহত হয়। বেশ কয়েকটি নোঙর করা নৌকার দড়ি কেটে দেওয়ার পাশাপাশি বিভিন্নভাবে হয়রানির অভিযোগ করেছে ম্যানিলা। এই ঘটনার পর এক বিবৃতিতে চীনকে আন্তর্জাতিক আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে ফিলিপিন্স। তবে জলকামান ছোড়ার বিষয়টি এড়িয়ে গিয়ে ফিলিপিন্সের একাধিক নৌযানকে দূরে তাড়িয়ে দেওয়ার দাবি চীনা কোস্টগার্ডের। দক্ষিণ চীন সাগরে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে বিভিন্ন দেশের সঙ্গে উত্তেজনা বাড়ছে চীনের। সম্প্রতি টহল বিমান লক্ষ্য করে 3টি ফ্লেয়ার ছোড়ার পর এবার ফিলিপিন্সের মাছ ধরার নৌকায় ফের জলকামান নিক্ষেপ করেছে চীন। শুক্রবার দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ শোল এলাকায় ছোড়া ওই গোলার আঘাতে কয়েকজন জেলে আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় শনিবার এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে ফিলিপিন্স কোস্টগার্ড, যেখানে দেখা যায় একটি ফিলিপিনো নৌকাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে চীনা কোস্টগার্ডের নৌকা। এর আগে গত শুক্রবার সাবিনা শোলের কাছে বেশ কয়েকটি মাছ ধরার নৌকায় জলকামান ছোড়া, নোঙর করা নৌকার দড়ি কেটে দেওয়া সহ চীনের বিরুদ্ধে বিভিন্নভাবে জেলেদের কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে ফিলিপিন্স।
এ ঘটনার পর এক বিবৃতিতে চীনা কোস্টগার্ডকে আন্তর্জাতিক আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে ফিলিপিন্স কোস্টগার্ড। পাশাপাশি আইন প্রয়োগের অজুহাতে নিরীহ জেলেদের জীবন ঝুঁকির মধ্যে না ফেলারও আহ্বান জানানো হয়। এদিকে চীনের কোস্টগার্ডের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ফিলিপিন্সের একাধিক নৌযানকে তাড়িয়ে দিয়েছে চীন। এ সময় নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়ারও কথা জানায় চীনা কোস্টগার্ড। তবে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি তারা। দক্ষিণ চীন সাগরের জলপথ ঘিরে বছরে $3 ট্রিলিয়ন বেশি বাণিজ্য হয়। বরাবরই পুরো সাগরের ওপর অধিকার দাবি করে আসছে চীন। 2016 সালে একটি আন্তর্জাতিক সালিসি ট্রাইব্যুনাল বেইজিংয়ের এই বিস্তৃত দাবির কোনো ভিত্তি নেই বলে রায় দিলেও তা প্রত্যাখ্যান করে দেশটি। নাসরিন রুমি, সময় সংবাদ। ট্রাম্প মাদুরোর কথার লড়াইয়ে জটিল হচ্ছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা পরিস্থিতি। মাদক পাচারকারীদের বিরুদ্ধে ভেনেজুয়েলায় স্থল অভিযান চালানো হবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ট্রাম্পের এমন বক্তব্যের কড়া প্রতিক্রিয়ায় জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বলেন, এ ধরনের কোনো হুমকির কাছে মাথা নত করবে না কারাকাস। এই উত্তেজনার মধ্যেই বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো দাবি করেছেন, মাদুরো সরকারের শাসন ব্যবস্থা খুবই স্বল্পস্থায়ী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাদক বিরোধী অভিযান শুরুর পর থেকে ক্যারিবীয় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা তুঙ্গে। এর মধ্যে সবচেয়ে বেশি অস্থিরতা বিরাজ করছে ভেনেজুয়েলার সঙ্গে। স্থানীয় সময় শুক্রবার ট্রাম্প দাবি করেন, সমুদ্র পথে মাদক পাচার প্রায় 96% কমে গেছে। এ ধরনের অভূতপূর্ব সাফল্যের পর এবার কারাকাসে স্থল অভিযানের ঘোষণা দেন তিনি। বলেন, এই অভিযান শুধু ভেনেজুয়েলার বিরুদ্ধে না, বরং মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত হবে। এক একটি মাদকবাহী নৌকা ধ্বংস করে আমরা প্রায় 25,000 যুক্তরাষ্ট্রের নাগরিকের জীবন বাঁচিয়েছি। আমরা সমুদ্রপথে আসা মাদকের 96% ধ্বংস করেছি। নৌপথের চেয়ে স্থলপথে হামলা করা আমাদের জন্য আরো সহজ। খুব শিগগিরই এটা বাস্তবায়িত হবে। জবাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সাফ জানিয়ে দিয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের চাপের কাছে মাথা নত করবে না। বলেন, ওয়াশিংটনের মিথ্যা চাপ, ব্ল্যাকমেইল আর হুমকি কারাকাসের ওপর কাজ করবে না। পাল্টাপাল্টি হুঁশিয়ারির মধ্যে পুয়ের্তো রিকোতে মার্কিন সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। পন্সের মার্সিদিতা বিমানবন্দরে একটি CH-53 স্টেলিয়ন হেলিকপ্টারকে ওঠানামা ও কৌশল অনুশীলন করতে দেখা যায়। একই সঙ্গে পুয়ের্তো লাস আমেরিকাস উপকূলে অবস্থান নেয় মার্কিন নৌবাহিনীর 2টি সান আন্তোনিও শ্রেণীর অ্যাম্বিফিয়াস ট্রান্সপোর্ট ডক জাহাজ। আঞ্চলিক উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো নরওয়ের অসলো থেকে দেয়া সাক্ষাৎকারে বলেন, মাদুরোর শাসন খুব শিগগিরই শেষ হবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আবারও যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। দেশটির রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের ব্রাউন ইউনিভার্সিটিতে বন্দুকধারীর অতর্কিত হামলায় 2 জন নিহত হয়েছেন। গুরুতর আহত হন আরও 8 জন। সন্দেহভাজন হামলাকারীকে ধরতে অভিযান চলছে। এই ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের ব্রাউন ইউনিভার্সিটির ক্যাম্পাসে অতর্কিত হামলা চালায় এক বন্দুকধারী। এই ঘটনায় কয়েকজন হতাহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালে হামলা চালায় ওই বন্দুকধারী। হামলার সঙ্গে সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী সহ সংশ্লিষ্টদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে সতর্ক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সন্দেহভাজন হামলাকারী পুরুষ বলে নিশ্চিত করেছে পুলিশ। এই ঘটনায় তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রভিডেন্স শহরের মেয়র ব্রেট স্মাইলি। সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে পুরো এলাকায় শেল্টার ইন প্লেস নির্দেশনা জারি করা হয়েছে বলেও জানান মেয়র। এই নির্দেশনা বহাল থাকা পর্যন্ত ক্যাম্পাসের আশপাশে বসবাসকারীদের ঘরের ভেতরে অবস্থানের আহ্বান জানানো হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন স্মাইলি। তবে তাৎক্ষণিকভাবে পরিচয় প্রকাশ না করায় হতাহতদের মধ্যে কতজন শিক্ষার্থী আছেন তা জানা যায়নি। এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলার ঘটনাকে ভয়াবহ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। ব্রাউন ইউনিভার্সিটিতে গুলির ঘটনা চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটা দ্বিতীয় বন্দুক সহিংসতা। এর আগে গেল বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় শহর ফ্র্যাঙ্কফুর্টের কেন্টাকি স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে গুলির ঘটনায় 1 জন নিহত হয়েছিলেন। নাসরিন রুমি, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। H-1B ভিসার ফি বাড়ানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে
মামলা করেছে ক্যালিফোর্নিয়া সহ 20টি অঙ্গরাজ্য। স্থানীয় সময় শুক্রবার এ খবর জানান ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা। মামলার নথিতে বলা হয়েছে এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের শিক্ষা ও স্বাস্থ্য খাত সহ একাধিক গুরুত্বপূর্ণ খাতে নেতিবাচক প্রভাব ফেলছে। অঙ্গরাজ্যগুলোর দাবি এই ফি বৃদ্ধি শুধু আইনি সীমা লঙ্ঘনই নয়, বরং যুক্তরাষ্ট্রের উদ্ভাবন, গবেষণা এবং অর্থনৈতিক প্রতিযোগিতাকেও দুর্বল করে দেবে। হঠাৎ ব্যাপকভাবে H-1B ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়া সহ 20টি অঙ্গরাজ্য। স্থানীয় সময় শুক্রবার ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা জানান, নতুন এই নীতির মাধ্যমে H-1B ভিসার আবেদন ফি বাড়িয়ে $1 লাখ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে, যা কার্যকর করার কোনো সাংবিধানিক ক্ষমতা প্রেসিডেন্টের নেই। সেপ্টেম্বরে ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত ঘোষণা করে। তার দাবি ছিল H-1B ভিসা কর্মসূচি ব্যবহার করে কম বেতনের বিদেশি শ্রমিক দিয়ে মার্কিন কর্মীদের জায়গা দখল করা হচ্ছে। তাই উচ্চ ফি আরোপের মাধ্যমে কেবল এমন উচ্চদক্ষ কর্মীদের আনা হবে যাদের মার্কিন শ্রমবাজারের বিকল্প নেই। তবে মামলার নথিতে বলা হয়েছে এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের শিক্ষা ও স্বাস্থ্য খাত সহ একাধিক গুরুত্বপূর্ণ খাতে নেতিবাচক প্রভাব ফেলছে। অঙ্গরাজ্যগুলোর মতে হঠাৎ করে এত বেশি ফি নির্ধারণ করায় বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ও গবেষণা প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় দক্ষ জনবল নিয়োগে বাধার মুখে পড়বে। এর আগে H-1B ভিসার জন্য কোম্পানিগুলোকে সাধারণত কয়েক হাজার ডলার ফি দিতে হতো। নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রযুক্তি খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছে মার্কিন গণমাধ্যমগুলো। অ্যামাজন, মাইক্রোসফট ও গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর এর সরাসরি প্রভাব পড়তে পারে। মামলাকারী অঙ্গরাজ্যগুলোর দাবি, এই ফি বৃদ্ধি শুধু আইনি সীমা লঙ্ঘনই নয়, বরং যুক্তরাষ্ট্রের উদ্ভাবন, গবেষণা ও অর্থনৈতিক প্রতিযোগিতাকেও দুর্বল করে দেবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্য। পানিতে তলিয়ে গেছে বহু এলাকা। 10,000-এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মন্টানা অঙ্গরাজ্যের উত্তর পশ্চিমে ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত 3টি সেতু ধসে পড়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরানো, রাস্তা ও সেতু সংস্কারের পাশাপাশি বাসিন্দাদের পুনর্বাসনের কাজ করছেন। এদিকে বন্যায় কানাডার ব্রিটিশ কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকাও প্লাবিত হয়েছে। জারি করা হয়েছে সতর্কতা। কয়েকদিনের টানা বর্ষণে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে প্লাবিত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্য। তলিয়ে গেছে কৃষিজমি, বসতবাড়ি। বন্যায় ভেঙে গেছে বহু গাছপালা। অঙ্গরাজ্যের সিয়াটল ও স্নোহোমিশ নগরীর বেশ কিছু বাড়িঘর ডুবে গেছে। সীমান্ত নগরী সুমাসের নিম্নাঞ্চলের কিছু অংশ প্লাবিত হয়েছে। আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন ন্যাশনাল গার্ডের সদস্যরা। অঙ্গরাজ্যের উত্তর পশ্চিমাঞ্চল থেকে 10,000-এরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মন্টানার উত্তর পশ্চিমে ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত 3টি সেতু ধসে পড়েছে। লিবি শহরে গির্জায় জরুরি আশ্রয় শিবির খোলা হয়েছে। লিঙ্কন কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সরকারি ও স্থানীয় উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরানো, রাস্তা ও সেতু সংস্কারের পাশাপাশি বাসিন্দাদের পুনর্বাসনে কাজ করছেন। বন্যা দেখা দিয়েছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়াতেও। পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। ঝুঁকির মুখে পড়েছে কয়েকশো বাড়িঘর। ভ্যাঙ্কুভারের সঙ্গে যাতায়াতের কয়েকটি প্রধান মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা জানান, প্রশান্ত মহাসাগর থেকে ধেয়ে যাওয়া একটি অ্যাটমসফেরিক রিভার বা বায়ুমণ্ডলে থাকা জলীয় বাষ্পের প্রভাবে যুক্তরাষ্ট্র ও কানাডার পশ্চিম উপকূলের কিছু এলাকায় 25 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। জার্মানি বার্লিনে বাংলাদেশের 54তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দূতাবাস আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান। রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নাইন শহীদদের স্মরণ করেন এবং দেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সংস্কারের প্রতি জার্মানির সমর্থনের কথা জানান। প্রবাসী কমিউনিটি, বীর মুক্তিযোদ্ধা ও ক্ষুদে শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি বর্ণিল হয়ে ওঠে। বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। বাংলাদেশের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের 54তম বছর উদযাপনে জার্মানির বার্লিনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় শনিবার দুপুরে শার্লটেনবার্গে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নাইন। অনুষ্ঠানের শুরুতে দূতাবাসের কনসিউলার তানভীর কবিরের সঞ্চালনায় পবিত্র কোরআন ও ত্রিপিটক পাঠ করা হয়। এরপর রাষ্ট্রদূত জুলকার নাইন দেশের স্বাধীনতা যুদ্ধের শহীদ ও জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন। বিজয় ছিনিয়ে আনার জন্য যারা সর্বোচ্চ ত্যাগ করেছেন তাদের আত্মার গভীর মাগফিরাত কামনা করছি।
এছাড়া গত বছরের জুলাই মাসে আপনারা জানেন যে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের জাতীয় জীবনে একটা পরিবর্তন আসছে। সেই গণ অভ্যুত্থানের মধ্যে যারা প্রাণ দিয়েছেন বা আত্মোৎসর্গ করেছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সবার আত্মার করাত এবং যারা বেঁচে গিয়েছেন তাদের যারা বেঁচে থাকাটা সার্থক হয় সেই কামনা করছি। অনুষ্ঠানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও চলমান সংস্কারকে জার্মানির পক্ষ থেকে স্বাগত জানান রাষ্ট্রদূত। অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কার্যক্রম গ্রহণ করছেন সে ব্যাপারেও জার্মানদের সমর্থন আছে। ইলেকশনের বিষয়ে জার্মানদের সমর্থন আছে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জার্মানিতে বসবাসরত প্রবাসী উদ্যোক্তা, সাংবাদিক, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও অন্যান্য পেশাজীবীরা একে অপরের সঙ্গে পরিচিত হন এবং বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন। বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা ও প্রবাসী কমিউনিটির সদস্যরা অংশ নেন। ছিল ক্ষুদে শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনাও। শুধু বাংলাদেশ কিংবা জার্মানি নয়, মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ছড়িয়ে পড়ুক প্রবাসের সর্বত্র, প্রজন্ম থেকে প্রজন্মে, এমন প্রত্যাশা ৭১-এর বীর সেনানীদের। বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আসন্ন বড়দিন উপলক্ষে ফিনল্যান্ডের সান্তা ক্লজ ভিলেজে সাজ রব। রোভানিমি শহরে সান্তার গ্রাম দেখতে ভিড় করছেন হাজার হাজার দর্শনার্থী। বড়দিন সামনে রেখে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন শুভ্র সাদা দাড়ির সান্তা ক্লজ। অনেকে আবার বিশেষ আর্টিক স্ট্যাম্প লাগিয়ে বড়দিনের শুভেচ্ছা পাঠান প্রিয়জনদের কাছে। শ্বেতশুভ্র তুষারের উপর দিয়ে স্লেজ গাড়ি টানছে বলগা হরিণ। তার উপর রঙিন পোশাক আর মাথায় টুপি পরে বসে আছে সান্তা ক্লজ। ফিনল্যান্ডে বাস্তবেই রয়েছে সান্তা ক্লজের গ্রাম, যার নাম সান্তা ক্লজ ভিলেজ। ফিনল্যান্ডের উত্তরাঞ্চলীয় রোভানিমি শহরে অবস্থিত এই গ্রামটি মূলত বিনোদন পার্ক। চারিদিকে আলো ঝলমলে পরিবেশ জানান দিচ্ছে বড়দিন দোরগোড়ায়। ক্রিসমাসের 2 সপ্তাহেরও কম সময় বাকি থাকলেও এরই মধ্যে দর্শনার্থীতে ভরে উঠেছে সান্তা ক্লজের গ্রাম। সান্তার দেখা পাওয়ার পাশাপাশি বড়দিনের আয়োজন দেখতে বিশ্বের নানা দেশ থেকে সেখানে হাজির হচ্ছেন হাজার হাজার মানুষ। বড়দিন উপলক্ষে আগত দর্শনার্থীদের সঙ্গে উৎসবমুখর পরিবেশে নিজ কক্ষে বসে শুভেচ্ছা বিনিময় করছেন শুভ্র সাদা দাড়ির সান্তা ক্লজ। বলছেন বড়দিন ঘিরে তার প্রত্যাশার কথা। মেরি ক্রিসমাস টু অল। সবাইকে বড়দিনের শুভেচ্ছা। ইতিহাস জুড়ে বড়দিন বন্ধু ও পরিবার, গ্রাম ও শহর, এমনকি সীমান্ত পেরিয়ে বিভিন্ন জাতি ও জনগণকেও একত্রিত করেছে। এবারের বড়দিন কিভাবে সবাইকে আরো কাছাকাছি আনা যেতে পারে, কিভাবে শান্তিতে একসঙ্গে থাকা যায়, সেটা নিয়ে আমরা সবাই একটু ভেবে দেখতে পারি। পার্কের জনপ্রিয় আকর্ষণ পোস্ট অফিসেও চলছে চরম ব্যস্ততা। বছরের এই সময়টাতে সান্তার কাছে প্রতিদিনই বিশ্বের নানা প্রান্ত থেকে শিশুদের পাঠানো হাজার হাজার চিঠি এসে পৌঁছায়। পাশাপাশি বিশেষ আর্কটিক স্ট্যাম্প লাগিয়ে অনেকেই এখান থেকে বড়দিনের শুভেচ্ছা পাঠান প্রিয়জনদের কাছে। তবে পার্কটিতে কেবল সান্তা ক্লজের বাড়ি রয়েছে এমন নয়, রয়েছে তার অফিস, নিজস্ব পোস্ট অফিস ও স্লেজ গাড়ি টানা বলগা হরিণের ফার্মও। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বর্বরতা, হামাসের জ্যেষ্ঠ নেতা রায়েদ সাদকে হত্যার দাবি, আলাদা হামলায় নিহত আরও 5 ফিলিস্তিনি। সুদানের আবে অঞ্চলে জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষী নিহত, আহত 8। সিরিয়ায় আইএসের আক্রমণে 2 মার্কিন সেনার প্রাণহানি। এবং কম্বোডিয়ার হামলায় আরও 4 থাই সেনা নিহত, আহত বেড়ে 270। সংঘাত বন্ধে আসিয়ানভুক্ত দেশগুলোর সমন্বিত বাহিনী মোতায়েনের প্রস্তাব মালয়েশিয়ার। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন শবনম নিবিড়। ধন্যবাদ কাজল। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।